আফগানিস্তানের গভীরে এক পরিত্যক্ত বাংকারের দরজায় হাতে লেখা ছিল মাত্র কয়েকটা শব্দ, কিন্তু কে জানত ওই সাধারণ দেখতে শব্দগুলোই এমন এক ভয়ঙ্কর রহস্যের দরজা খুলে দেবে যা পুরো মানবজাতির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। চলুন আজ সেই ডিক্লাসিফাইড রিপোর্টের গভীরে যাওয়া যাক। এটা খোলা নিষেধ। ভাবুন তো একবার, আফগানিস্তানের বুকে একটা পরিত্যক্ত সোভিয়েট বাংকারের দরজায় শুধু এইটুকুই লেখা। এই একটা লাইনই কিন্তু এক ভয়াবহ গল্পের সূচনা করে, যা একবার শুরু হলে শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্যাপ্টেন কেট সিনক্লেয়ার, রয়্যাল এয়ারফোর্সের একজন তুখোড় পাইলট। আফগানিস্তানের আকাশে একটা রুটিন মিশনে ছিলেন তিনি, কিন্তু হঠাৎই শত্রুর এক মিসাইল তার ফাইটার জেটকে মাটিতে নামিয়ে আনে, আর ঠিক তখন থেকেই শুরু হয় তার বেঁচে থাকার এক মরিয়া, নিঃশ্বাস বন্ধ করা লড়াই। মাটিতে পা রাখার মুহূর্ত থেকেই কেটের সামনে যেন এক দুঃস্বপ্ন এসে দাঁড়ায়। প্রথমে তো প্লেন ক্র্যাশের ভয়াবহতা থেকে বাঁচা, তারপর শত্রুপক্ষের যোদ্ধাদের সাথে এক অসম লড়াই, আর শেষে নিজেকে বাঁচানোর জন্য কাছের ওই রহস্যময় বাংকারটাতেই আশ্রয় নেওয়া। মানে প্রত্যেকটা পদক্ষেপই ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে এক ভয়ঙ্কর খেলা। বাংকারের ভেতরে পা রাখতেই কবরের মতো নিস্তব্ধতা আর জমাট বাঁধা অন্ধকার। বাতাসটা এতটাই ভারী আর ফ্যাপসা যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অনেক অনেক নিচে নামার পর কেট একটা ল্যাবে গিয়ে পৌঁছায়। জায়গাটা অদ্ভুত সব যন্ত্রপাতি আর ভয়াবহ কিছু পরীক্ষার রেকর্ডে ভর্তি। আর এক কোণায় পড়েছিল একটা বিভৎস লাশ, যা দেখলেই বোঝা যায় এখানে কি পরিমাণ অমানবিক কাজকর্ম চলত। কিন্তু আসল ভয়াবহতাটা সামনে আসে একটু পরে। শত্রুরা যখন কেটের পিছু পিছু বাংকারের ভেতরে ঢুকে পাওয়ার জেনারেটরটা চালু করে দেয়, তখন প্রথমে একটা ক্ষীণ আলো জ্বলে ওঠে। তারপর পুরো ঘরটা আলোকিত হতেই এক অবিশ্বাস্য, ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। শত শত ক্যাপসুল, আর প্রত্যেকটার ভেতরে একটা করে মানবদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। ব্যাস, মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। কেট আর তার শত্রুদের মধ্যে জীবন মরণের এক চূড়ান্ত লড়াই। আর এই লড়াইয়ের মধ্যেই একটা বিপদগামী বুলেট গিয়ে সোজা লাগে একটা ক্যাপসুলে। কাঁচ ভেঙে যাওয়ার সাথে সাথেই দশকের পর দশক ধরে আটকে থাকা এক অচেনা আতঙ্ক যেন মুক্তি পেয়ে যায়। কোনো মতে সেই নরক থেকে বেঁচে ফিরে কেট কাছেরই একটা মার্কিন সেনা ছাউনিতে পৌঁছায়। সেখানে গিয়ে সে মেজর রয়কে সেই বাংকারের ভয়াবহ বিপদটা সম্পর্কে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ বিশ্বাসই করতে চায় না। ব্যাপারটা দেখুন, একদিকে কেট মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করছে যে বাংকারের ভেতরে এমন কিছু একটা আছে যা তাদের সবার জন্য বিপদ, আর অন্যদিকে মেজর রয় তার কথাকে কোনো পাত্তাই না দিয়ে নিজেদের মূল মিশনেই মনোযোগ দিতে চাইছে। এমনকি কেটের কাছ থেকে পাওয়া প্রমাণগুলো সে বাজেয়াপ্ত করে নেয়। যা ঘটার সেটাই ঘটল। রাতের অন্ধকার নামার সাথে সাথেই যেন আস্ত নরক নেমে এলো ওই সেনা ছাউনির ওপর। বাংকার থেকে বেরিয়ে আসা সেই ভয়ঙ্কর প্রাণীরা পশুর মতো নির্মমভাবে তাদের আক্রমণ শুরু করে দিল। ছাউনির নিরাপত্তা বেষ্টনীটা যেন কাগজের মতো ছিঁড়ে গেল। ওই প্রাণীদের অবিশ্বাস্য গতি আর পাশবিক শক্তির সামনে সৈন্যরা একদম অসহায়। চারিদিকে শুধু আর্তনাদ আর বাঁচার জন্য এক মরিয়া, অসম লড়াই। পালানোর কোনো রাস্তাই খোলা ছিল না। যারা কোনো মতে এই আক্রমণে বেঁচে গিয়েছিল, তারা ভোরের আলোয় সেই ধ্বংসস্তূপের মধ্যে এসে দাঁড়ায়। তারা হাড়ে হাড়ে টের পায় যে শত্রুর সাথে তাদের লড়াই সেটা তাদের কল্পনারও বাইরে। আর তখনই তারা তাদের শত্রুর আসল পরিচয়টা জানতে পারে। একটা মরে যাওয়া প্রাণীর শরীর পরীক্ষা করে এক ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে। এরা কোনো সাধারণ জীব নয়, এদের গতি আর শক্তি দুটোই অবিশ্বাস্য। চামড়া এতটাই পুরু যে বুলেটও সহজে ভেদ করতে পারে না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হল এরা মানুষ আর এলিয়েন ডিএনএর এক নারকীয় মিশ্রণে তৈরি। তবে হ্যাঁ, এদের একটা দুর্বলতাও ছিল, সূর্যের আলো। কিন্তু প্রশ্ন হল, এই প্রাণীরা এলো কোথা থেকে? গল্পটা আসলে শুরু হয়েছিল বহু বছর আগে। এখানে একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল, যার ভেতরে ছিল একটা এলিয়েন স্পেসশিপ। সোভিয়েত বিজ্ঞানীরা তখন সেই এলিয়েনের ডিএনএ ব্যবহার করে এক অপরাজেয় সুপার সোলজার বানানোর এক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। কিন্তু সেই পরীক্ষা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা সবকিছু এই বাংকারের ভেতরে বন্ধ করে দেয়। ভবিষ্যতের জন্য একটা টাইম বম্ব সেট করে রেখে যায়। লড়াইয়ের মধ্যেই একটা মৃত প্রাণী হঠাৎ করে
আবার জ্যান্ত হয়ে ওঠে আর তলকে আক্রমণ করে বসে। ঠিক তখনই মেজর রয়, যিনি প্রথমে কেটের কথা বিশ্বাসই করেননি, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এগিয়ে আসেন। তিনি একটা গ্রেনেড নিয়ে শটান প্রাণীটার উপর ঝাঁপিয়ে পড়েন আর আত্মত্যাগ করে বাকিদের জীবন বাঁচেন। সীমিত গোলা বারুদ আর চোখের সামনে এক ভয়াবহ সত্যি। এই অবস্থায় বেঁচে থাকা সৈনিকরা একটা শেষ মরিয়া সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে এই হুমকির উৎসকে যদি পুরোপুরি ধ্বংস করতে হয়, তাহলে তাদের আবার সেই নরকের গভীরে ফিরে যেতেই হবে। আর এর সাথেই শুরু হয় এক আত্মঘাতী মিশন। একটা ছোট দল বাংকারের গভীরে বিস্ফোরক লাগানোর জন্য আবার প্রবেশ করে। তাদের সামনে ছিল এক অজানা ভয়, আর পেছনে রেখে এসেছিল পুড়ে ছাই হয়ে যাওয়া একটা সেনা ছাউনি। এই মিশনের জন্য যে চরম মূল্য চোকাতে হয়েছিল তা ভোলার নয়। সার্জেন্ট জোন্স ডেটোনেটর দিয়ে নিজেকে উড়িয়ে দিয়ে প্রাণীদের একটা বিশাল দলকে আটকে দেয়। সার্জেন্ট সিয়ানা দলের অন্যদের কভার দিতে গিয়ে নিজের জীবন দেয়। লিফটে ওঠার সময় ডেভও মারা যায়। এমনকি তাদের সাথে থাকা আফগান বন্দী কবিরও শেষ মুহূর্তে কেটকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে। ল্যাবের একেবারে কেন্দ্রে গিয়ে তারা আরও এক ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হয়, যা তাদের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেখানে একটা বিশাল প্রকাণ্ড অ্যালফা প্রাণী একটা কেন্দ্রীয় ক্যাপসুলের ভেতরে তৈরি হচ্ছিল। এটাই ছিল এই সমস্ত ছোট ছোট দানবদের উৎস, তাদের রানী। যখন সব ধুলোবালি থিতিয়ে গেল আর বাংকারটা চিরকালের মতো মাটির নিচে চাপা পড়ে গেল, তখন এই ভয়াবহ হত্যাকাণ্ড থেকে মাত্র ৩ জন, হ্যাঁ মাত্র ৩ জন কোনো মতে বাঁচতে পেরেছিল। কিন্তু গল্পের শেষটা ছিল আরও মর্মান্তিক, আরও বেশি বিশ্বাসঘাতকতাপূর্ণ। বেঁচে ফেরা ওই ৩ জন অসহায়ের মতো দেখে একটা মিলিটারি জেট এসে পুরো এলাকাটার ওপর পারমাণবিক হামলা চালাচ্ছে। ওপর থেকে স্পষ্ট নির্দেশ ছিল এই ঘটনা, এর সাথে জড়িত সমস্ত প্রমাণ, এমনকি বেঁচে ফেরাদেরও চিরতরে মুছে ফেলতে হবে। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভাবুন তো, যদি এত বড় একটা সত্যি ধামাচাপা দেওয়ার জন্য পারমাণবিক হামলা চালানো হতে পারে, তাহলে এমন আরও কত গোপন রহস্য, কত ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষায় পৃথিবীর বুকেই হয়তো চাপা পড়ে আছে, যা আমরা কোনোদিন জানতেও পারব না। আর যদি কোনোদিন সেই সব রহস্যের দরজা এভাবে হঠাৎ খুলে যায়, তাহলে মানবজাতির ভবিষ্যৎ কী হবে?